ক্রিকেট কিংবা ফুটবল এর বাইরে অসংখ্য ডিসিপ্লিন রয়েছে এবং আমাদের দেশেও প্রায় ৫৫টা ফেডারেশন রয়েছে। আসলে ক্রিকেট ফুটবলের বাইরে অনেক ঘটনাই ঘটে থাকে, অনেক সাফল্য আসে, ব্যর্থতা থাকে। তবে এই অন্য ডিসিপ্লিনগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা কারণেই অন্য ডিসিপ্লিনগুলোর এই সাফল্য ব্যর্থতার এই গল্পগুলো শোনার যেন মানুষ নেই। অনেক সময় কিন্তু অনেক সাফল্য আসে এবং সেগুলো হয়তো আমরা এড়িয়েই যাই। ঠিক তেমনই একটা সাফল্য এসছে রিসেন্ট টাইম, মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের একজন বক্সার বিদেশের মাটিতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, গোল্ড মেডেল জিতেছেন, কিন্তু এই খবরটা হয়তো আমরা অনেকেই জানি না। সুপ্রিয় দর্শক, আজকে এমনই একজন বক্সারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যার নাম মোহাম্মদ রাশেদ আলী এবং তিনি শ্রীলঙ্কায় গিয়ে WBC মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ অ্যামেচার রেসলিংয়ে তিনি গোল্ড মেডেল জিতেছেন এবং সেখানে একটা বেশ শক্ত বা একটা কঠিন পরীক্ষা পাড়ি দিয়ে তাকে এই অর্জনটা করতে হয়েছে, সে গোল্ড মেডেলটা পেতে হয়েছে, চ্যাম্পিয়ন হতে হয়েছে। আজকে তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। ঠিক আমার পাশে রয়েছেন মোহাম্মদ রাশেদ আলী এবং তার কথাই বলছিলাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাশেদ ভাই নিশ্চয়ই ভালো আছেন? থ্যাংক ইউ ভাইয়া, জি আমি ভালো আছি। রাশেদ ভাই, যে কথাটা বলছিলাম মাত্রই যে শ্রীলঙ্কায় গিয়ে আপনি মূলত আপনি একজন প্রফেশনাল বক্সার, কিন্তু সেটা ছিল অ্যামেচার মুয়াই চ্যাম্পিয়ন ফাইটার টু বি স্পেসিফিক, মুয়াই ফাইটার। হ্যাঁ, এইটা সম্পর্কে একটু যদি আপনি ডিটেল আমাদের একটু বলতেন যে আসলে এই চ্যাম্পিয়নশিপটা কি এবং এইখানে আপনি গিয়ে কেন পার্টিসিপেট করলেন? মুয়াই থাই এটাকে বলা হচ্ছে দ্য আর্ট অফ 8 লিম্বস। এখানে পাঞ্চেস, কিকস, এলবোজ, নিজ সব ধরনের টেকনিক আছে। ইটস এ ভেরি ব্রুটাল স্পোর্ট। এখানে অনেক ইনজুরিজের চান্সেস থাকে। সো আমি অনেক দিন ধরে ট্রেনিং করে আসতেছি মুয়াই থাই, লাইক 10-12 বছরের মতন। সো আমার প্ল্যান ছিল হচ্ছে প্রো কার্ডে ফাইট করা। তো এর কিছুদিনের মধ্যেই হঠাৎ করে আমরা দেখলাম যে হচ্ছে WBC মুয়াই থাই বাংলাদেশে এসেছে, উইচ ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। যেটা হচ্ছে নিয়ে এসেছে বাংলাদেশের মিস্টার আদনান হারুন। ওনার হাত ধরে বাংলাদেশে WBC বক্সিং এবং WBC মুয়াই থাই যাত্রা শুরু করে। সো তারপর তারা এরকম একটা শ্রীলঙ্কাতে ইভেন্টের জন্য কোয়ালিফায়ারের জন্য অ্যানাউন্স করে এবং ওখানে আমি পার্টিসিপেট করি। তারা আমাকে সিলেক্ট করে। তারপর হচ্ছে আমি মন স্থির করি যে আমি এখানে কম্পিট করব। তো আমি আমার 1 মাসের ট্রেনিং ক্যাম্প শুরু করি। আপনার ছিল হচ্ছে 71 কেজি ক্যাটাগরি। আমি 71 কেজি ক্যাটাগরিতে ফাইট করি। এইটার ভ্যালুটা আসলে কেমন? WBC যে মুয়াই থাই যে চ্যাম্পিয়নশিপ, WBC এটা আসলে ভাইয়া ভেরি প্রেস্টিজিয়াস। আপনি ওয়ার্ল্ডে যেসব ফেমাস বক্সার আছে, ম্যানি পাকিয়াও, ফ্লয়েড মেওয়েদার, ওদের সবার কাছে হচ্ছে আপনার WBC বেল্ট আছে। এই WBC দেখে আমি এখানে কম্পিট করেছি। আমার প্ল্যান ছিল হচ্ছে প্রোতে কম্পিট করা বা অ্যামেচার না, এটা WBC দেখে আমি এখানে কম্পিট করেছি। তাহলে একটু যদি বলেন যে আসলে এই হার্ডেলটা পাড়ি দিতে আপনাকে আসলে কি করতে হয়েছে, কিংবা যে আমরা শুনছিলাম এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আপনাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে, শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছাতে বেশ কিছু কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, বেশ কিছু বাধা বিপত্তি পাড়ি দিয়ে তারপর আপনাকে সেখানে যেতে হয়েছে। এইটা যদি একটু আমাদেরকে বলেন। আমি যে এই টুর্নামেন্টটাতে কম্পিট করেছি শ্রীলঙ্কায়, এটা কলম্বোতে হয়েছিল। এখানে হচ্ছে 7টা দেশ ছিল: শ্রীলঙ্কা, মালদ্বীপস, স্লোভাকিয়া, পোল্যান্ড, আরও 2টা কান্ট্রি। আর এখানে বেস্ট পার্টিসিপেন্টস ছিল। আমার ওপোনেন্ট 2জনই ছিল হচ্ছে শ্রীলঙ্কান। আমার ফার্স্ট ওপোনেন্ট, সে আমার মতো এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি আমার ফার্স্ট ফাইটে হচ্ছে ফার্স্ট রাউন্ডে নক আউট পাই। আর সেকেন্ড ফাইটেও হচ্ছে আমার ওপোনেন্ট শ্রীলঙ্কান ছিল, বাট সে অনেক টাফ ছিল। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তাকে নক আউট করার, বা নক আউটটা আমি পাইনি। শেষমেশ আমি জাজদের ডিসিশনে জিতি। রাশেদ ভাই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আপনার এই সাকসেসের পেছনে নিশ্চয়ই অনেকেরই অবদান রয়েছে। অবশ্যই ভাই, এটা দেখলে মনে হয় যে একটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট, বাট ইটস নট এ ইন্ডিভিজুয়াল স্পোর্ট। এখানে হচ্ছে আপনার একটা প্রপার একটা টিম লাগবে আপনাকে মোটিভেট করার জন্য, আপনাকে ট্রেনিং করানোর জন্য। সো আমি এতদূর পর্যন্ত যে আসতে পেরেছি এটার পিছনে আমার কোচেস হাসিন ভাই, তারপর আমার একজন ফিলিপিনো কোচ আছে এডুয়ার্ডো আলকানজারে, আমার ট্রেনিং পার্টনার জাফরিদি, অমিও, ইসার, আনসার ভাই ব্রিটিশ, উনি যখনই বাংলাদেশে আসে তখনই আমার জিমে আসে, আমাকে ট্রেন করে। সো এই লোকজনদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ জানাই। একটু কি বলবেন যে আসলে এই ধরনের আপনার যে ধরনের ফিটনেস, এটা তো ফিটনেস সবসময় ঠিক রাখতে হয়, ফিটনেসের একটা বড় ভূমিকা, এবং আপনারা যখন হচ্ছে কম্পিটিশনে খেলবেন তার আগে বোধহয় অনেকটা সময় ধরে আপনার কি পরিমাণ পানি খাবেন, কি ধরনের খাবার কনজিউম করবেন, এই বিষয়গুলো খুব হার্ডলি মেনটেন করতে হয়। এইগুলো কি একটু বলবেন যে আসলে আপনাদেরকে এই ফিটনেস ঠিক রাখতে হলে খাবার দাবারে কি খুব বেশি সচেতন থাকতে হয়? জি, একটু খাবার দাবারে হচ্ছে একটু বেশি সচেতন হতে হয়। যেমন আমার ডায়েটে হচ্ছে চিকেন, এগস, তারপর বিফ, এগুলো থাকে।
আমি রাইস অনেক মডারেটলি খেতাম। আর সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে আপনার ওয়েট কাট। সো ফাইটের লাস্ট দিনে হচ্ছে আমার 3 কেজির মতো ওয়েট কাট করতে হয়েছিল। এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এর আগে আমি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত করেছি, বা 3 কেজি কখনো করিনি, আর ফরেন একটা কান্ট্রিতে যেখানে আমি কোথাও কিছু চিনি না। সো এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আই পুশ থ্রু ইট। এই ধরনের একটা সাকসেস, বিদেশের মাটিতে গিয়ে যে গোল্ড অর্জন করা কিংবা সেখানে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া, এই বিষয়গুলো তো একটা আসলে ডিফারেন্ট জিনিস, একটা নিশ্চয়ই একটা বড় অ্যাচিভমেন্ট। জি, ফেডারেশন থেকে কিংবা এই যে আপনাদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, বক্সিং অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন, এদের কাছে কোনো রকমের অ্যাপ্রিসিয়েশন কি পাচ্ছেন কিনা? আমাকে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট, তারপর WC মুয়াই থাই বাংলাদেশ, আর আমার স্পন্সর হচ্ছে রোয়ার। সো ওরা আমাকে অনেক সাহায্য করেছে, পার্সিয়ালি আমাকে স্পন্সর করেছে, আর বাকি খরচটা হচ্ছে আমার নিজের বহন করতে হচ্ছে। সো আমি এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট এবং রোয়ারকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। আর ফাইট জিতে আমার খুব ভালো লেগেছে। আমার এলাকাবাসী, আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ডরা, ওরা আমাকে অনেক অভিনন্দন জানিয়েছে। কিক বক্সিংটা আমাদের দেশে খুব একটা পরিচিত না সেভাবে, মানে অ্যাকচুয়ালি আসলে বক্সিংটা আমরা জানি যে আমাদের অ্যামেচার ফেডারেশন রয়েছে, বক্সিং ফেডারেশন, কিন্তু ওইভাবে করে আসলে বক্সিংটা বিস্তার লাভ করেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এইখান থেকে পার্টিসিপেট করতে যাওয়া, এইটা আসলে কতটা সহজ ছিল নাকি অনেক বেশি কঠিন ছিল আপনার জন্য? এটা আমি বলবো না যে আমার জন্য বেশ কঠিন ছিল। কিক বক্সিং বাংলাদেশে পপুলার না, বাট এটা অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করে আসছি। আমরা যেমন প্র্যাকটিস করে আসছি হচ্ছে আপনার, আমি প্র্যাকটিস করছি প্রায় 10-12 বছরের মতন। সো অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করে আসছি, বাট পপুলারিটা আমার মনে হচ্ছে আস্তে আস্তে গ্রো করতেছে দেশে। এটা আরও পপুলার হবে ইভেনচুয়ালি। একটু যদি নিজের সম্পর্কে বলেন, আসলে বক্সিংয়ে আপনার আশাটা কীভাবে এবং বক্সিংয়ের প্রতি আপনি অনুপ্রাণিত হলেন কীভাবে? সো আমি ছোটোবেলা থেকে হচ্ছে অনেক অ্যাকশন মুভিজ দেখতাম, অ্যাকশন মুভিজের আমি ফ্যান ছিলাম। সো ওখান থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল ফাইটিং, কমব্যাট স্পোর্টস এসবের প্রতি। তো ওখান থেকে একদিন দোকানে হচ্ছে আমি ফ্লেক্স লোড করতে যাই, ওখানে গিয়ে দেখি যে ছোটো একটা কার্ডে আপনার চাইনিজ কিক বক্সিং, তারপর এসব শেখাচ্ছে। পর আমি ওটা বাসায় নিয়ে এসে কন্ট্যাক্ট করে তারপর আমি আমার মার্শাল আর্টের জার্নি শুরু করি। সো ওইভাবেই আমার জার্নিটা শুরু। এরপরে আপনার মানে পার্টিসিপেশন যদি আমরা বলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল, কোন কোনটা আপনাকে বেশি আসলে নাড়া দেয় বা মানে কোনটা উল্লেখ করবার মতো? আমি 2016 সালে থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট ছিল, ওখানে খেলেছি। বাট ওখানে আমার এক্সপিরিয়েন্স অত বেশি ছিল না, এই কারণে আমি ওখান থেকে কোনো অ্যাচিভমেন্ট আমার ছিল না। তারপর 2016-তে আমি বাংলাদেশে ন্যাশনালস খেলি, ওটাতে আমি চ্যাম্পিয়ন হই আমার ওয়েট ক্যাটাগরিতে। তারপর আমি বক্সিং, MMA, গ্র্যাপলিং, বিভিন্ন অন্য স্পোর্টসে কম্পিট করি, কারণ আমাদের ওভাবে সুযোগ হয়ে ওঠেনি কম্পিট করার বা দেশের বাইরে যেয়ে কম্পিট করার। তো এই কিছুদিন আগে হচ্ছে শ্রীলঙ্কা থেকে এরকম একটা ফাইটের অপরচুনিটি আসে। সো আমি অপরচুনিটিটা গ্র্যাব করি এবং সেখানে কম্পিট করি। এই সাকসেসটা আপনাকে আসলে নতুনভাবে কি চেনাচ্ছে তরুণ প্রজন্মের কাছে, বা যারা এখন বক্সিং, আপনি বলেন যে এখন আস্তে জি, আস্তে জি। বক্সিংয়ের প্রসার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স এটা বলতে পারেন। এখন লাইক কোনো কমব্যাট স্পোর্টসের কোনো ইভেন্টে গেলে মানুষজন আমাকে দেখে চিনে, রাশেদ ভাই এসে তারা কথা বলে। সো এটা ফিলস গুড। এটি কি আরেকটু বেশি ভাইব্রেন্ট হওয়া দরকার ছিল? আমার কাছে এটা মনে হয় ভাই, লাইক আপনার ক্রিকেটার ওরা যেই ধরনের ইয়েটা পায়, আমরা ওখান থেকে বঞ্চিত বলতে পারেন। সেটা কি ফিল করেন যে মানে ওইখানে কি একটু কষ্ট হয় যে আসলে এরকম একটা সাকসেস নিয়ে আসলাম, বিদেশের মাটি দিয়ে কম্পিট করলাম, আমার এগেনস্টে হচ্ছে টপ বক্সাররা, তারা খেলো, তাদের সাথে আমি কম্পিট করে সেখানে জি, জি। জিতলাম, বাট আমি দেশে আসার পরে হয়তো ক্রিকেটে বা ফুটবলে বা অন্য ডিসিপ্লিনে এরকম একটা সাকসেস হলে সেইখানে ভাইব্রেন্ট হতো অনেক বেশি, অনেক নিউজ মানুষ হতো। অনেক বেশি এটাকে নিয়ে আলোচনা করতো, জি, বাট জি। আপনার এইটা একটু আড়ালেই পড়ে যাচ্ছে কিনা, বা ওই জায়গাটা কি কষ্ট কাজ জি, করে কিনা? এটা একটা ফিলিং আছে আমার, বাট এটা নিয়ে আই এম নট স্যাড। কারণ স্পোর্টটা আমি আসলে করি হচ্ছে আমার নিজের জন্য, আমার নিজের কাছে ভালো লাগে, আমার নিজের পার্সোনালিটির সাথে যায়, এই জন্য আমি স্পোর্টটা করি। আর খ্যাতি সুনাম এটা যদি আসে তাহলে আসবে, আর না আসলে আই ডোন্ট মাইন্ড। পাশাপাশি কি করছেন? আমি শুনেছি যে আপনি ট্রেনার হিসেবেও কাজ করছেন। আমি একাধারে হচ্ছে একজন ফাইটার, অ্যাথলিট, প্লাস একজন প্রশিক্ষকও। আমি 8-10 বছরের মতন ধরে আমি মুয়াই থাই শিখে আসছি। মুয়াই থাই সম্পর্কে একটু ডিটেল একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই বক্সিংটা কোন ক্যাটাগরি এবং এটার উৎপত্তিটা, এটা সম্পর্কে একটু যদি পরিচয় করে দেন আমাদের। সো মুয়াই থাই হচ্ছে এটা আপনার থাইল্যান্ডের ন্যাশনাল স্পোর্ট। ওরা
এই স্পোর্টটাকে বলা হচ্ছে দ্য আর্ট অফ 8 লিম্বস। এখানে হচ্ছে আপনার পাঞ্চেস, কিকস, এলবোজ, নিজ, 8টা স্ট্রাইক টোটাল থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্য আর্ট অফ 8 লিম্বস। আপনার থাইল্যান্ডের মুই থাইটা হচ্ছে একটা পেশার মতন। আমাদের যেমন বাংলাদেশে মানুষের পেশা হচ্ছে কৃষিকাজ, তেমন ওখানে মানুষের ওরা হচ্ছে এই মুই থাই ফাইট করে ছোটবেলা থেকে, ওখান থেকে ওরা আর্নিং করে। আর মুই থাই এটা একটা ভেরি ব্রুটাল স্পোর্ট, ভেরি অ্যাগ্রেসিভ একটা স্পোর্ট, এখানে অনেক ইনজুরিজ হয়, বাট এই জিনিসটাই হচ্ছে আমাকে বেশি টানে। রিস্কি একটা গেম, এবং এইখানে আপনি বলছিলেন আমাদের ইন্টারভিউর আগে অফেয়ার বলছিলেন যেটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটা খেলা। তো এইটার প্রতি কি আসলে আমাদের দেশের তরুণ সমাজ এরকম ঝুঁকি থাকা সত্ত্বেও তারা কি এটার প্রতি আসলে আকৃষ্ট হবে? এখন আমি যেটা বলতে চাই ভাই, ঝুঁকি তো আসলে সব কিছুতেই আছে, ফুটবলেও ইনজুরিজ আছে, সব কিছুতেই ইনজুরিজ আছে, বাট এখানে যদি প্রপারলি ট্রেনিং করে যাওয়া যত ট্রেনিং যত বেটার হবে, আপনার ইনজুরিজের চান্সেস হচ্ছে তত কমে যায়। এই ট্রেনিংয়ের জন্য আমাদের দেশে কেমন ফ্যাসিলিটিস আছে? এই স্পোর্টটা আমি মনে করি যে ভালোই পোশাক হচ্ছে বাংলাদেশে। এখন এখানে গুলশান 2 আমাদের ভ্যাঙ্কুইশ কমব্যাট জিম আছে, ধানমন্ডিতে আরেকটা জিম আছে, লেগেসি, MMA, তারপর এরকম আরও অনেক জিম ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে হচ্ছে বক্সিং, MMA, মুইটের মতন স্পোর্ট শেখানো হচ্ছে। সো আমি বলবো যে এটার প্রসার হচ্ছে, বাট আরও বেটার হতে পারতো যদি আমাদের সরকারের অ্যাফিলিয়েশন থাকতো, তারপর অন্য প্রাইভেট সেক্টর যারা আছে তারা যদি এগিয়ে আসতো, তাহলে এই স্পোর্টটাকে আমরা আরও অনেক বড় করতে পারতাম। যে কোনো ডিসিপ্লিন বা যে কোনো স্পোর্টসের সাথে অর্থনৈতিক একটা কানেকশন কিন্তু রয়েছে। লাইক মুই থাই, বক্সিং, এসব স্পোর্টস থেকে যদি ইনকাম করতে হয় তাহলে ফার্স্টে হচ্ছে অ্যামেচারে কম্পিট করতে হয়, দেন যখন হচ্ছে প্রফেশনাল মুভ করবে তখন থেকে হচ্ছে তার ইনকাম আসা শুরু করবে। এছাড়াও আদার সোর্সেস অফ ইনকাম হচ্ছে লাইক সে প্রাইভেট ট্রেনিং করতে পারে বা নিজের জিম খুলতে পারে, ওখানে মানুষদেরকে প্রশিক্ষণ দিতে পারে। আপনি তো এখন যে ভাঙ্কুইশ কমব্যাট জিমের সাথে সম্পৃক্ত আছেন, এখানে আপনি ট্রেনার হিসেবে কাজ করছেন? ওকে, এইখানে কেমন পার্টিসিপেন্টসরা বা এখানে কেমন মানে আগ্রহ দেখছেন, মানে কতজন এখানে আপনার? এখানে বেশ পার্টিসিপেন্টস আসে, এখানে দেশি বিদেশি অনেক লোকজন আসে এবং তারা ট্রেনিং করে, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই। বক্সিংটাকে আসলে আপনি কিভাবে দেখেন এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেখানে আসলে ক্রিকেট বা ফুটবলের মতো ডিসিপ্লিনগুলো একটা বড় জায়গা দখল করে আছে, সেইখান থেকে আপনি বলছেন যে বক্সিংয়ের ভালো সম্ভাবনা আছে, এখানে আসলে অ্যাথলিটরা এখান থেকে আর্নও করতে পারবে তারা যদি প্রফেশনালি সেভাবে পার্টিসিপেট করতে পারে। সো আপনি আসলে এটার ফিউচারটা কেমন দেখছেন? অনেকদিন ধরে আপনি বক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বক্সিংয়ের ফিউচার ভেরি ব্রাইট। বক্সিং গ্রো করতেছে বাংলাদেশে, অনেক প্রফেশনাল বক্সার এখন দেখা যায়। আপনার ইন্টারকন্টিনেন্টাল, তারপর আরেকটা যে হোটেল আছে ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, লা মেরিডিয়ান, এইসব জায়গায় হচ্ছে এখন বক্সিংয়ের ইভেন্ট হচ্ছে। সো এবং এখান থেকে বক্সাররা প্রাইজ মানিও পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই সিনটা আরও বেটার হবে বাংলাদেশে, কমব্যাট স্পোর্টসের সিন। এবং এই চ্যাম্পিয়নশিপগুলো খুব বেশি হয় না, আমরা দেখি যে বছরে 2-1টা হয়, এটা নিশ্চয়ই আরেকটু বেশি আকারে হওয়া উচিত এবং আরও যেই ডিফারেন্ট ক্যাটাগরিগুলো রয়েছে। আমাদের দেশে হচ্ছে লোকাল কম্পিটিশন আরও বেশি হওয়া উচিত আমার কাছে মনে হয়, তাহলে এই স্পোর্টসের প্রচার প্লাস প্রসার এটা আরও ভালো হবে। ওয়ার্ল্ড ওয়াইড কেমন? আপনি তো ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে খেলেছেন, ওয়ার্ল্ড ওয়াইড মানে এই বক্সিংয়ের ওয়ার্ল্ড ওয়াইড এই মুই থাই স্পোর্টসটা ভেরি পপুলার। মানুষ এটা ফাইট করার জন্য করে না, ফিটনেসের জন্য করে, কারণ ইটস এ ভেরি গুড কার্ডিও, ঠিক আছে, ইটস ভেরি গুড ফর ইয়োর হেলথ, প্লাস এখানে হচ্ছে আপনি সেলফ ডিফেন্সের টেকনিক শিখছেন, তারপর আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন বেটার হচ্ছে, ব্যালেন্স বেটার হচ্ছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন যে মানে সেলফ ডিফেন্সের জন্য একটা, বর্তমানে তো দেশের অবস্থা খুব খারাপ, সো আপনি যদি এটা শিখেন, লাইক এটার কয়েকটা বেনিফিটস আছে, লাইক যেগুলো হচ্ছে গোজ হ্যান্ড বাই হ্যান্ড। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদ রাশেদ আলীর কাছ থেকে, এবং সম্প্রতি তিনি মাত্র কয়েকদিন আগেই শ্রীলঙ্কা থেকে তিনি চ্যাম্পিয়ন হয়ে এসেছেন এবং মুয়াই থাই একটা ডিসিপ্লিন বক্সিংয়ের, এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অত বেশি পরিচিত না, তবে ধীরে ধীরে পরিচিত হচ্ছে, ধীরে ধীরে প্রসার ঘটছে, যেটা আমরা এই অ্যাথলেটের কাছ থেকে যেটা শুনছিলাম, এবং ভবিষ্যতের ভালো সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, শুধু এটা একটা স্পোর্টস না, এটা একটা গেম না, এটা আপনি শারীরিক ফিটনেস থেকে শুরু করে আত্মরক্ষা থেকে শুরু করে এবং অনেকগুলো বিষয় এটার সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং সেটা সহায়ক হতে পারে, সেই কথাগুলো আমরা শুনছিলাম রাশেদের কাছ থেকে। এবং রাশেদ যে অ্যাচিভমেন্টটা নিয়ে এসছেন শ্রীলঙ্কা থেকে, এবং এই হার্ডেলটা পাড়ি দিতে হয়েছে তাকে, বেশ কিছু প্রতিকূলতাও ছিল এবং শেষ পর্যন্ত তিনি সফল হয়েছে
করেছেন, সাকসেস হয়েছে নিশ্চয়ই তার এই সফলতাকে ভিত্তি করে কিংবা এই সফলতাকে অনুসরণ করে বাংলাদেশের যারা ইয়াং ট্যালেন্ট যারা রয়েছেন বা আরও যারা বক্সার রয়েছেন তারা নিশ্চয়ই ভবিষ্যতে আরও বেশি সাকসেস নিয়ে আসবেন দেশের জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে ওড়াবেন, সেটাই আমাদের প্রত্যাশা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.